গল্পের শুরুতে আমরা এক মেয়েকে দেখি যে রাস্তায় শুয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই সেই রাস্তায় একটি গাড়ি চলে আসে। মেয়েটি যখন দেখে গাড়িটি তার দিকে আসছে, তখন এক ভয়ঙ্কর মৃত্যু ভয়ের কারণে সে নিজের ইচ্ছে বদলে ফেলে। সে দ্রুত রাস্তা থেকে উঠে গিয়ে পাশে সরে দাঁড়ায়। তখন গাড়িওয়ালা মানুষটি তাকে সাহায্য করতে থামে না। সে যেন কিছুই দেখেনি, এমনভাবে তাকে উপেক্ষা করে সামনে চলে যায়। এই মেয়েটির নাম লিসা। লিসার জীবন মোটেও ভালো চলছে না। আসলে আজ লিসার মেয়ের জন্মদিন, কিন্তু এখন তার মেয়ে আর বেঁচে নেই। এরপর আমরা দেখি যে গাড়িটি কিছুক্ষণ আগে লিসাকে উপেক্ষা করে চলে গিয়েছিল, সে লোকটি নিজের ভুল বুঝতে পারে। তাই সে গাড়ির রিভার্স করে আবার লিসার কাছে ফিরে আসে। গাড়ির ভেতরে বসা অ্যাডম নামের এক ব্যক্তি লিসাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? এতে লিসা উত্তর দেয়, হ্যাঁ, আমি ভালো আছি, আমার কিছু হয়নি। তখন লোকটি লিসাকে বলে, এই জনবানব শূন্য জায়গা থেকে শহর অনেক দূরে। তুমি চাইলে আমি তোমাকে শহর পর্যন্ত লিফট দিতে পারি। লিসা রাজি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে বসে। যাত্রাপথে অ্যাডম লিসাকে জিজ্ঞাসা করে, তুমি একা এই নির্জন জায়গায় কি করছিলে? লিসা অ্যাডামকে জানায় যে আজ আমার মেয়ের জন্মদিন, তাই আজ তাকে খুব মনে পড়ছে। কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন আর বেঁচে নেই এবং আমি এখন সম্পূর্ণ একা। এই দুনিয়ায় এমন কেউ নেই যাকে আমি নিজের বলতে পারি। লিসার এই কথা শুনে অ্যাডাম বলে, আচ্ছা, এই কারণেই তুমি রাস্তার মাঝখানে মরার জন্য শুয়েছিলে? উত্তরে লিসা বলে, আমি মরতে চাই না, আমি শুধু একবার যে কোনোভাবে আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। ঠিক তখন লিসা গাড়ির রেডিও চালু করে। রেডিওতে একটি খবর প্রচার হচ্ছিল। সংবাদ পাঠক জানাচ্ছিল বনে একটি সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে এবং আজ সকালে এই খুনি আরও 2 জন মেয়েকে মেরে ফেলেছে। পুলিশের কাছে সেই খুনির ছবি নেই, কিন্তু তার সম্পর্কে কিছু তথ্য তারা পেয়েছে। খুনি একজন ভরসা মানুষ যার কাছে বাদামি রঙের গাড়ি আছে এবং তার ডান হাতে একটি ক্রসের চিহ্ন রয়েছে। এই খবর শুনে লিসার যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ রেডিওতে সংবাদ পাঠক যে খুনির বর্ণনা দিচ্ছিল সে আর কেউ নয়, অ্যাডামই ছিল। অ্যাডামের হাতে ক্রসের দাগ দেখে লিসা ভীষণ ভয় কেঁপে ওঠে। এর আগেই লিসা নিজের জীবন বাঁচানোর জন্য কিছু করতে পারে, অ্যাডাম হঠাৎ জোরে গাড়ির ব্রেক কষে ধরে। ফলে লিসার মাথা জোরে গিয়ে গাড়ির ড্যাশবোর্ডে আঘাত করে, আর লিসা অচেতন হয়ে যায়। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খোলে, সে নিজেকে একটি অদ্ভুত বাংকারে বন্দি অবস্থায় খুঁজে পায়, যেটি চারপাশে লোহার শক্ত দেওয়ালে তৈরি ছিল। লিসা নিজেকে এই বন্ধ জায়গায় বন্দি দেখে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তাকে সাহায্য করতে কেউ আসেনি। আমরা দেখি লিসাকে এক অদ্ভুত ধরনের স্যুট পরানো হয়েছে এবং তার হাতে একটা ঘড়িও পরিয়ে দেওয়া হয়েছে। লিসা ঘড়িটা খুলে ফেলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ঘড়িটা এত শক্তভাবে বাঁধা ছিল যে অসংখ্য চেষ্টা করার পরও সেটা তার হাত থেকে খোলে না। শেষমেশ যখন সে বুঝতে পারে এই জায়গা থেকে বের হওয়া প্রায় অসম্ভব, তখন সে হাল ছেড়ে দিয়ে এক জায়গায় বসে কাঁদতে থাকে। হঠাৎ করেই সেই চেম্বারের দরজা খুলে যায়। লিসা দেখে দরজার ওপাশে একটি সুড়ঙ্গ, যার শেষ প্রান্ত থেকে আলো দেখা যাচ্ছিল। লিসা বুঝতে পারে যদি এখান থেকে বের হতে হয় তাহলে ওই সুড়ঙ্গ দিয়েই বের হতে হবে। সে খুশি হয়ে যায়, কারণ অবশেষে বাইরে বের হওয়ার রাস্তা সে পেয়েছে। কিন্তু ঠিক তখনই যখন সে সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে, হঠাৎ তার পিছনে সেই চেম্বারের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। এটা দেখে লিসার শ্বাস আটকে যায় এবং এখন সে বুঝতে পারে যে সে আগের থেকেও আরও ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেছে। এক জায়গায় আটকে গেল সে। হঠাৎ লিসার হাতে বাঁধা ব্রেসলেটে অ্যালার্ম বাজতে শুরু করে এবং সেখানে 11 মিনিটের টাইমার সেট হয়ে যায়। এটা দেখে লিসা বুঝতে পারে তার 11 মিনিটের মধ্যেই এখান থেকে বের হতে হবে, না হলে চিরদিনের জন্য সে এখানে বন্দী হয়ে যাবে। এই কারণেই লিসা হাত পা ভর দিয়ে হামাগুড়ি দিয়ে তাড়াতাড়ি আলোর দিকে এগোতে থাকে। কিন্তু যতই সে আলোর কাছে পৌঁছতে থাকে, ঠিক তখনই হঠাৎ করে একটা পথ ওপরের দিকে যাচ্ছিল আর আরেকটা পথ নিচ দিয়ে যাচ্ছিল। লিসা কিছুই বুঝতে পারছিল না। সে ওপরের পথটা বেছে নিয়ে হাঁটু গেড়ে এগোতে শুরু করল, কিন্তু একটু সামনেই যেতেই নিচের ফ্লোর ওপরে উঠতে শুরু করল। যদি সময় মতো লিসা সেখান থেকে বের হতে না পারে, তাহলে নিচের সেই ফ্লোরটা তাকে ওপরে ঠেসে মেরে ফেলবে। ভয়ে লিসা দ্রুত এগোতে থাকে। সে প্রায় মাঝখানে পিষে যাওয়ার উপক্রম হয়েছিল। ঠিক তখনই সুড়ঙ্গির শেষ প্রান্তে তার হাত পৌঁছে যায় এবং যখন পথটা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া ঠিক আগে লিসা প্রাণে বাঁচতে সক্ষম হয় সেখান থেকে বেরিয়ে। নিজেকে চূর্ণ বিচূর্ণ হওয়ার হাত থেকে বাঁচিয়ে
সে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সে জানত না তার জন্য সমস্যাগুলো এখনও আরও বেড়ে যাবে, কারণ সামনের পথটা আরও বেশি বিপজ্জনক। ঠিক তখনই তার ঘড়িতে অ্যালার্ম বাজে। অ্যালার্মে দেখা গেল সময় অর্ধেক কেটে গেছে এবং এখন তার হাতে মাত্র 5 মিনিট আছে। তাই সে আবারও সামনে এগোতে শুরু করে। কিছুটা এগোতেই রাস্তায় একজন মানুষ শুয়ে থাকতে দেখল। লিসা যখন তার কাছে পৌঁছল, দেখল সেই কোনো জীবিত মানুষ নয়, বরং একটা পুড়ে যাওয়া মৃতদেহ, যার অবস্থা ছিল খুবই খারাপ। সেই লাশের হাতেও একই রকম ঘড়ি বাঁধা ছিল, যেমনটা লিসার হাতে বাঁধা ছিল। লিসা বুঝতে পারল এই মানুষটাও তার মতোই এই সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে বের হতে সক্ষম হয়নি এবং মরে গেছে। মানে এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এই মৃতদেহটা দেখে লিসার বাকি থাকা আশা ভরসাও ভেঙে গেল। তবুও সে কোনোভাবে সাহস জোগাড় করল এবং মৃতদেহটাকে পাশে সরিয়ে আবার সামনে এগোতে শুরু করল। যখন সে ঘড়ির দিকে তাকালো, দেখল তার হাত ঠিক তখনই লিসার হাতে বাঁধা ঘড়ির টাইমার 0-তে পৌঁছে গেল। আর তখনই হিটিং পাইপ থেকে হঠাৎ আগুন ফোয়ারার মতো বেরোতে লাগল এবং চোখের পলকে পুরো সুড়ঙ্গটা আগুনের লেলিহান শিখায় ডুবে গেল। লিসা যে সেকশনে আটকে ছিল সেটা পুরোপুরি সুরক্ষিত ছিল, তাই তার প্রাণ বেঁচে গেল। কিছুক্ষণ পর হিটিং পাইপগুলো আবার দেয়ালের ভেতরে ঢুকে গেল। লিসা যে সেকশনে আটকে ছিল সেই চেম্বারের দরজা খুলে গেল, কিন্তু লিসা যেটা এখনই নিজের চোখের সামনে দেখল তার কারণে সে ওই সেকশন থেকে বের হতে চাইছিল না। কিন্তু সেকশনের দেয়াল জোর করে লিসাকে বাইরে ঠেলে দিল এবং আগের মতো আবার সুড়ঙ্গের সাথে যুক্ত হয়ে গেল। লিসা যেই মাত্র বাইরে বেরোল, তখনই তার ঘড়িতে আবার নতুন করে 11 মিনিটের টাইমার সেট হয়ে গেল। সে যেই মাত্র একটু সামনেই গেল, সুড়ঙ্গের উপরের অংশ নিচে নামতে শুরু করল এবং একেবারে তার গা ঘেঁষে আটকে গেল। মাত্র এতটুকু ফাঁক রইল যাতে সে হামাগুড়ি দিয়ে এগোতে পারে। লিসা এখন পুরোপুরি অসহায় হয়ে পড়েছিল। সে জোরে জোরে কাঁদতে শুরু করল। যখন তার চোখ ঘড়ির দিকে গেল, দেখল সেখানে সময় ফুরিয়ে আসছে। মানে এখন থেকে ঠিক 11 মিনিট পরে আবারও ওই সুড়ঙ্গ আগুনের স্রোতে ভেসে যাবে, এসে পড়বে আর লিসাকে ছাই বানিয়ে দেবে। সে ভাবল এত ভয়ঙ্কর মৃত্যুবরণ করার থেকে ভালো একবার হলেও চেষ্টা করা উচিত এখান থেকে বের হবার। তাই সে আবারও সাহস জোগাড় করল। নিজের প্রাণ বাঁচানোর জন্য পিঠের উপর ভর করে হাতের জোরে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে লাগল। কিছুটা দূর এভাবে হামাগুড়ি দিয়ে যাবার পর সুড়ঙ্গটা শেষ হয়ে গেল আর সামনে দেখা দিল পানি ভরা একটা ট্যাঙ্ক। লিসা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল আর তৃষ্ণায় তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। সে শুয়ে থাকা অবস্থাতে হাত বাড়িয়ে পানি খেল এবং তাতে তার তৃষ্ণা কিছুটা মিটল। যখন সে ঘড়ির দিকে তাকালো, দেখল যে হাতে আর মাত্র 8 মিনিট বাকি আছে। এখন পানি ছাড়া বাইরে বের হয়েই সে জোরে জোরে শ্বাস নিতে লাগল এবং সামনে এগোনোর চেষ্টা করতে লাগল। কিন্তু লিসা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। তার জন্য আর সামনে এগোনো খুব কঠিন হয়ে যাচ্ছিল। আর অল্প সময়ের মধ্যেই চরম ক্লান্তির কারণে লিসার চোখ পথের মাঝেই লেগে গেল। কিন্তু ঠিক তখনই লিসার কানে কারো চিৎকার ভেসে এলো। সেখানে আর কেউ ছিল যে সাহায্যের জন্য ডাকছিল। তার সেই আওয়াজ শুনে লিসার ভেতরে বেঁচে ওঠার এক আশার আলো জ্বলে উঠল। তাই সে দ্রুত সেই আওয়াজের দিকেই এগোতে লাগল। হঠাৎ এক জায়গায় তার ঠিক নিচে একটা দরজা খুলে গেল, যার ভেতরে ফুটন্ত অ্যাসিড ছিল। লিসা অল্পের জন্য সেই অ্যাসিডে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেল। সেটা এত ভয়ঙ্কর ছিল যে শক্ত লোহাও কয়েক সেকেন্ডের মধ্যেই গলে যেত। লিসা তাড়াতাড়ি নিজের কাপড়ের একটা টুকরো কাটল এবং পরীক্ষা করার জন্য সেই টুকরোটা অ্যাসিডে ডুবিয়ে দিল। কাপড়টা কয়েক সেকেন্ডের মধ্যেই কালো ছাই হয়ে গেল। এটা দেখে সে খুব সাবধানে সামনে এগোতে শুরু করল। সে হাত আর পা গর্তের কিনারায় রেখে সেটা পার হওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু হঠাৎ তার হাঁটু অ্যাসিডে ছুঁয়ে গেল, যার কারণে লিসা যন্ত্রণায় চিৎকার করে উঠল। সৌভাগ্যক্রমে তার স্যুটের কারণে হাঁটুটি গলে যায়নি, কিন্তু হাঁটুতে একটা গভীর ক্ষত তৈরি হয়ে গেল। ভালো ব্যাপার এই যে এখন সাহায্যের আওয়াজ একেবারেই কাছে কেকে আসছিল। লিসা নিজের ব্যথা ভুলে গিয়ে আবার সেই আওয়াজের পিছু নিতে শুরু করল এবং শেষমেশ সে গিয়ে পৌঁছালো একটি লোহার গ্রিলের সামনে। সেখান থেকে কিছু দূরে আরেকটি গ্রিল ছিল, যার পেছনে একজন মানুষ ছিল। সেই মানুষটিও লিসার মতো হাতের ঘড়ি এবং স্যুট পরেছিল। লিসা তাকে বলল, শোনো, আমার কথা শোনো, আমরা দুজনেই এখানে আটকে আছি। যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে এখান থেকে বের হতে পারবো। কিন্তু লোকটা অনেক দিন ধরে সেই সুড়ঙ্গে আটকে থাকার কারণে তার মানসিক অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। সে কখনো লিসাকে গালাগালি দিতে শুরু করছিল, আবার কখনো সরি বলতে লাগছিল। সে বলল, ওরা খুব শিগগিরই ফিরে আসবে এবং আমাদের দুজনকে মেরে ফেলবে। এটা বলেই সেই পাগল লোকটা জোরে জোরে হেসে উঠল। ঠিক তখনই লিসা দেখল যে তার হাতের ঘড়িতে 60 সেকেন্ডসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ওই হিটিং প্যাডগুলো আবারও দেয়াল থেকে বেরিয়ে এলো এবং এবার বাঁচার জন্য যে সেকশনটি খোলা হলো তা লিসা আর ওই লোকটির মাঝামাঝি খুলল, যার ভেতরে শুধু একজন মানুষের লুকোনোর মতো জায়গা ছিল। এখন হয় সেই পাগল লোকটা বাঁচবে অথবা লিসা। ঠিক পরের মুহূর্তেই লিসা আর সেই পাগল লোকটির সামনে থাকা লোহার গ্রিল সরে গেল। ওরা দুজনেই দ্রুত সেই চেম্বারের দিকে দৌড়াতে শুরু করল এবং দুজনে একসঙ্গে চেম্বারের কাছে পৌঁছে গেল।
তারপর দুজন একে অপরকে মারতে শুরু করল। কখনো লিসা সেই পাগল লোকটাকে চেম্বারের বাইরে ঠেলে দিচ্ছিল, আবার কখনো সেই পাগল লোকটা লিসাকে বাইরে ঠেলে দিচ্ছিল। কিন্তু শেষমেশ যখন সময় প্রায় শেষ হয়ে আসছিল, লিসা তাকে লাথি মেরে চেম্বারের বাইরে ছুড়ে দিল। লোকটা তখন লিসার পা ধরে টেনে বাইরে ফেলার চেষ্টা করল। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে গেল এবং সেই চেম্বারের কাঁচের দরজা তার হাত কেটে ফেলল। ব্যথায় সে লোকটা চিৎকার করে উঠল। তখনই লিসার চোখ গেল তার হাতে, যেখানে একটি ক্রসের ট্যাটু আঁকা ছিল। ওই ট্যাটু দেখে লিসা বুঝতে পারল যে লোকটা আর কেউ নয়, বরং সেই সিরিয়াল কিলার অ্যাডমাম, যে তাকে গাড়িতে অজ্ঞান করে রেখেছিল। এবার লিসার সমস্ত বিভ্রান্তি কেটে গেল। আগে লিসা ভেবেছিল অ্যাডমামই তাকে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু তার সেই ধারণা ভুল ছিল, কারণ অ্যাডমাম তো নিজেই এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই লিসার ঘড়িতে 11 মিনিটের সময় পূর্ণ হল এবং সেই হিটিং পাইপ থেকে বের হওয়া ভয়ঙ্কর আগুন কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডমামকে ছাইয়ে পরিণত করল। অ্যাডমামের এমন ভয়ঙ্কর মৃত্যু নিজের চোখে দেখে লিসা আতঙ্কে কেঁপে উঠল। লিসা কাঁপছিল। কিছুক্ষণ পরে সেকশনের ভেতরকার একটি ছোট সুড়ঙ্গ থেকে একটা রোবট এসে হাজির হল। ওটা দেখতে ভয়ঙ্কর এক খুলি বা স্কালের মতো ছিল। তবে এই রোবট লিসাকে কোনো ক্ষতি করল না, বরং তার অ্যাসিডে পড়া হাঁটুর ক্ষত সারিয়ে দিল। লিসা তাকে জিজ্ঞেস করল, তুমি কে আর আমাকে এখানে কেন এনেছ? উত্তরে সেই রোবটের মুখ থেকে এক ধরনের টুল বের হলো এবং সেই টুল লিসার স্যুটের সঙ্গে সংযুক্ত হয়ে গেল। এই টুলের মাধ্যমে লিসার মাথায় একে একে সব ফ্ল্যাশব্যাক ভেসে উঠতে লাগল। যখন সে গাড়িতে অ্যাডমামের সঙ্গে ছিল এবং অ্যাডমামের আসল রূপ জানার পর তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, সেই সময় অ্যাডমাম ছুরি দিয়ে লিসার বুকে আঘাত করেছিল এবং তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে লিসার দিকে এক সাদা আলো নেমে এসেছিল। তারপরেই লিসা আবার বর্তমান সময় ফিরে এলো। এবার লিসা বুঝতে পারল আসলে সেই এলিয়েনরাই নৃশংস অ্যাডমামের হাত থেকে তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে এখানে নিয়ে এসেছিল। কিন্তু তাকে কেন এখানে আনা হয়েছে সেটা না জানিয়েই রোবটটি সেখান থেকে চলে গেল। লিসা এটাও বুঝতে পারল যে এরা তাকে মারতে চায় না, শুধু এই গেমটাকে তাকে শেষ করতে হবে, তাহলেই সে এখান থেকে বেরোতে পারবে। লিসা এবার সামনে যাওয়ার পথ খুঁজতে চেম্বার থেকে বাইরে এলো। অ্যাডমমের কাটা হাতও সেখানেই পড়েছিল। ঠিক তখনই লিসা সেই কাটা হাতের টাইমারের নিচে কিছু সিম্বল দেখতে পেল। লিসা সেসব সিম্বলের মানে বোঝার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ একটা ঘূর্ণায়মান ফ্যান তার দিকে আসতে লাগলো। সেটা দেখে লিসা প্রাণ বাঁচাতে তাড়াতাড়ি পিছিয়ে গেল এবং অল্পের জন্য বেঁচে গিয়ে এক গর্ত দিয়ে ওপরে থাকা সুড়ঙ্গে ঢুকে পড়ল। হঠাৎই সে ওপরের দিক থেকে কারো হাঁটার শব্দ শুনতে পেল। সেই শব্দ এক জায়গায় এসে থেমে গেল। ওই জায়গার সুড়ঙ্গের ঢাকনা খুলে গেল এবং সেখান থেকে একটা ভয়ঙ্কর প্রাণী নেমে এলো, যেটা দেখতে মানুষের মতো হলেও পশুর মতো গর্জন করছিল। তার শরীর পুরোপুরি পুড়ে গিয়েছিল এবং তার চোখ দুটো সাদা পাথরের মতো ঝলমল করছিল। হঠাৎ লিসার চোখ গেল তার কাটা হাতের দিকে। ওই কাটা হাত দেখে লিসা বুঝল সে আর কেউ নয়, বরং অ্যাডমম, যে পুড়ে গিয়ে এখন এক দানবে পরিণত হয়েছে। এখন সে লিসাকে মারতে চাইছে। অ্যাডমমের চোখ পুড়ে যাওয়ায় সে লিসাকে দেখতে পাচ্ছিল না। সে দেখতে না পারলেও শুনতে পারছিল। লিসা আস্তে আস্তে নিঃশব্দে সামনে এগোতে লাগল, কিন্তু তখনই তার হাতঘড়ি মেঝেতে ঠেকে একটা হালকা শব্দ হলো, যা শুনে অ্যাডমম টের পেল এবং দ্রুত লিসাকে মারতে তার পেছনে ধাওয়া করল। অ্যাডমমের হাত প্রায় লিসাকে ছুঁই ছুঁই করছিল। তখনই লিসা একটা সরু সুড়ঙ্গ দিয়ে ওপারে চলে গেল। অ্যাডমম কিছুই দেখতে না পাওয়ায় সে ওই জায়গাটা পার হতে পারল না। লিসা সুড়ঙ্গ পেরিয়ে সামনে এগিয়ে এমন এক জায়গায় পৌঁছল যেখানে তার সামনে যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল। লিসা বুঝে উঠতে পারছিল না কোন পথটা বেছে নেওয়া উচিত। অনেক ভেবেচিন্তেও যখন কোনো সিদ্ধান্তে আসতে পারল না, তখন আন্দাজে বাম দিকের সুড়ঙ্গ ধরে এগিয়ে গেল। সুড়ঙ্গের শেষে একটা ঘর ছিল, যার চারপাশে কাঁচের দেওয়াল। সেই দেওয়ালগুলোতে লিসা দেখতে পেল তার জন্ম থেকে শুরু করে নিজের মেয়ের জন্ম দেওয়া পর্যন্ত সব স্মৃতি ফুটে উঠছে। সেখানে লিসা আরও দেখল কিভাবে তার অবহেলার কারণে তার মেয়ের জীবন চলে গিয়েছিল। মেয়েকে মনে করে লিসা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই সে দেখল ছাদের দিক থেকে অ্যাডমম আবার তার পিছনে নেমে আসছে। কিন্তু লিসা অ্যাডমমের হাত থেকে প্রাণ বাঁচিয়ে লিসা আরেকটা সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ল। সেখানে গিয়ে সে এমন কিছু দেখল যা দেখে তার আনন্দের সীমা রইল না। সে দেখল সুড়ঙ্গের শেষ প্রান্তে বাইরে নীল আকাশ ঝলমল করছে। স্বাধীনতাকে এত কাছে থেকে দেখে লিসার ভেতর নতুন করে সাহস ফিরে এলো। কিন্তু সেই সুড়ঙ্গ পার হতে হলে তাকে কাঁটায় ভরা এক পথ পেরোতে হবে। এখন হাতে মাত্র 60 সেকেন্ড বাকি ছিল। ঠিক তখনই হিটিং পাইপগুলো দেয়াল থেকে বেরিয়ে এলো, যা 60 সেকেন্ড শেষ হলেই পুরো জায়গাটা আগুনে ভরে দেবে। লিসা সময় নষ্ট না করে কাঁটায় ভরা তারের নিচ দিয়ে হাঁটতে শুরু করল। সেই কাঁটায় ভরা তারগুলো তার শরীর ভেদ করে লিসার পিঠকে ভয়াবহভাবে ছিঁড়ে ফেলল। লিসা প্রবল যন্ত্রণায় কাতর হতে লাগল এবং তার পিঠ থেকে প্রচুর রক্ত ঝরতে লাগল।
কিন্তু নিজের কথা ভাবার সময় না নিয়ে সে ধীরে ধীরে আকাশের দিকে এগোতে লাগল। এমন সময় পেছনের সুড়ঙ্গে একটা চেম্বার খুলে গেল, যার ভেতরে অ্যাডমাম তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়ল। এখন কয়েক মুহূর্তের মধ্যেই আগুনের স্রোত আসতে চলেছে। রক্তে ভেজা লিসা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার জন্য সামনে এগোনো কঠিন হয়ে পড়ল। তার চোখ ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে গেল এবং পরের মুহূর্তেই সেখানে আগুন ঝরতে শুরু করল। আগুনের সেই স্রোত লিসাকে গ্রাস করার আগেই তার ঠিক নিচে একটা দরজা খুলে গেল এবং সে নিচে একটি চেম্বারে পড়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খুলল, সে দেখল সে আবার সেই একই জায়গায় ফিরে এসছে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। অর্থাৎ এতক্ষণ ধরে বেরিয়ে আসার জন্য যত চেষ্টা সে করেছিল সব ব্যর্থ হয়েছে। এটা দেখে লিসা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ল। ঠিক তখনই সেই রোবট আবার এলো তার ক্ষত সারাতে, কিন্তু লিসা তাকে থামিয়ে দিল, কারণ সে আর এই সবকিছু বারবার করতে চায়নি। সে রোবটকে বলল যে সে এখন শুধু মরতে চায়। রোবট তার কথা মেনে নিল এবং তার মুখ থেকে একটা ইঞ্জেকশন বেরিয়ে লিসার শরীরের দিকে এগোতে লাগল। ঠিক তখনই লিসার মনে পড়ল অ্যাডমামের হাতে থাকা সেই চিহ্ন। সে বুঝতে পারল নিশ্চয়ই সেই চিহ্নের মধ্যেই এখান থেকে বেরোনোর রাস্তার ইঙ্গিত লুকানো আছে। তাই সে নিজের রক্ত দিয়ে দেয়ালে অ্যাডমামের হাতের চিহ্নগুলো আঁকতে শুরু করল। ভালো করে দেখে লিসা বুঝল ওগুলো আসলে তীর চিহ্ন, যা এখান থেকে বেরোনোর দিক নির্দেশ করছে। যেমন প্রথম তীরটা বাঁদিকের দিকে ঘোরানো ছিল, যার মানে হল পথে আসা প্রথম দুটি সুড়ঙ্গের মধ্যে তাকে বাঁ দিকের সুড়ঙ্গের ভেতর ঢুকতে হবে। দ্বিতীয় নম্বরের তীর চিহ্নটা ডান দিকে ঘোরানো ছিল, অর্থাৎ প্রথম সুড়ঙ্গ পার হওয়ার পর আবার যখন একসাথে দুটি সুড়ঙ্গ আসবে তখন ডান দিকের সুড়ঙ্গের ভেতর যেতে হবে। তার মনে হল নিশ্চয়ই তার হাতের ঘড়ির নিচেও এমনই চিহ্ন আঁকা আছে যা এখান থেকে বেরোনোর দিক নির্দেশ করছে। এটা বুঝতেই লিসা রোবটকে বলল তার ক্ষতগুলো সারিয়ে দিতে। ক্ষত সারানো শেষ হতেই সে নতুন আশার আলো নিয়ে আবার ইন্টারনাল টানেলের ভেতর বেরিয়ে পড়ল। লিসা আগে থেকেই এই সুড়ঙ্গগুলো দিয়ে একবার পেরিয়ে এসেছিল, তাই খুব সহজেই সে সুড়ঙ্গগুলো পার হতে হতে আগাতে লাগল এবং সেই গর্তের কাছে পৌঁছাল যা ফুটন্ত অ্যাসিডে ভরা ছিল। সেখানে সে নিজের ঘড়িটা অ্যাসিডে ডুবিয়ে পুড়িয়ে ফেলল, যাতে সেটা তার কবজি থেকে আলাদা হয়ে যায়। তার কবজিতেও ঠিক সেরকমই চিহ্ন ছিল যেমনটা অ্যাডামের হাতে ছিল, শুধু অল্প কিছু পার্থক্য ছিল ওগুলোর মধ্যে। লিসা সেই জলাঘড়িটা হাতে নিয়ে আবার এগোতে লাগল এবং পৌঁছে গেল সেই জায়গায় যেখানে সে প্রথমবার এই দুটি সুড়ঙ্গের মধ্যে বাঁদিকের সুড়ঙ্গটা বেছে নিয়েছিল। কিন্তু চিহ্নগুলোর নির্দেশ অনুযায়ী সঠিক সুড়ঙ্গ ছিল ডান দিকের। লিসা তাড়াতাড়ি ডান দিকের সুড়ঙ্গে ঢুকে গেল। সামনে গিয়ে সে আরও দুটি সুড়ঙ্গ পেল, যাদের মধ্যে সঠিক সুড়ঙ্গ ছিল বাঁদিকের। এইভাবে লিসা তার হাতে থাকা চিহ্নগুলোর সাহায্যে প্রতিবার সঠিক রাস্তা বেছে নিয়ে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই আবার অ্যাডাম তার পিছনে লেগে গেল। এখানে লিসা বুদ্ধিমানের মতো কাজ করে অ্যাডামকে ভুল পথে পাঠানোর জন্য একটি সুড়ঙ্গের ভেতর নিজের ঘড়ি ছুঁয়ে দিল আর নিজে অন্য সুড়ঙ্গে লুকিয়ে বসল। অ্যাডাম ঘড়ির শব্দের পেছন পেছন সেই সুড়ঙ্গে ঢুকে গেল। অ্যাডাম চলে যাওয়ার পর যখন লিসা নিজের কবজিতে থাকা চিহ্নগুলো চেক করল, তখন বুঝতে পারল সে যে সুড়ঙ্গে অ্যাডামকে পাঠিয়েছে সেটি আসলে সঠিক সুড়ঙ্গ। এটা দেখে লিসা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। এখন লিসার আর কোনো পথ ছিল না, তাই ধীরে ধীরে সেও সেই টানেলেই ঢুকে গেল যেখানে অ্যাডাম ছিল। এই টানেলটা বেশ অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল যেন এটা কোনো বিশাল প্রাণীর পেট। লিসা আস্তে আস্তে সামনে এগোতে লাগল। একটু সামনে গিয়ে সে দেখল তার ঘড়িটা মাটিতে পড়ে আছে, কিন্তু অ্যাডামও ওখানেই উপস্থিত। এখন যেহেতু অ্যাডাম কিছুই দেখতে পাচ্ছিল না, তাই লিসা চুপি চুপি ঘড়িটা তুলে নিল। কিন্তু ঠিক তখনই ঘড়িতে 60 সেকেন্ড বাকি থাকার অ্যালার্ম বাজতে শুরু করল। সে শব্দ শুনে অ্যাডামের কানে লিসার উপস্থিতির খবর পৌঁছে গেল। সে আবার লিসার পেছনে তাড়া করতে শুরু করল। সে পেছন ধাওয়া করতে লাগল। অ্যাডামের হাত থেকে বাঁচতে লিসা যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই আবার দৌড়াতে শুরু করল। তখন লিসার ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল, আর সুড়ঙ্গ থেকে হিটিং পাইপগুলোও বেরিয়ে এসেছিল। একই সঙ্গে সুড়ঙ্গে সেফটি চেম্বারও খুলে গিয়েছিল। লিসা দ্রুত সেই চেম্বারে ঢুকে লুকিয়ে পড়ল। অ্যাডামও সেখানে পৌঁছে গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ সেই চেম্বারটা কাচের দরজায় বন্ধ হয়ে গিয়েছিল। এখানে লিসা অ্যাডামকে বিরক্ত করার জন্য তাকে মিডল ফিঙ্গার দেখালো, কিন্তু দুর্ভাগ্যবশত এইবার আগুন ছড়ানোর হিটিং টিউবগুলো আগুন না ছড়িয়েই ভেতরে চলে গেল। তারপর চেম্বারের দরজাটাও আবার খুলে গেল এবং মুহূর্তের মধ্যেই অ্যাডাম লিসার ওপর ঝাঁপিয়ে পড়ল। লিসাও নিজেকে বাঁচানোর জন্য অ্যাডামের সঙ্গে লড়াই শুরু করল এবং সেই দানবের মাথাকে নিজের পায়ের নিচে চেপে ধরল। পিছন দিক থেকে চেম্বারের দেয়াল লিসাকে সামনে ঠেলতে লাগল, যার ফলে দানব অ্যাডামের মাথা চাপা পড়ে গুঁড়ো হয়ে গেল।
অবশেষে লিসা অ্যাডামের হাত থেকে মুক্তি পেল। লিসা এখন তার পথের সামনে এগোতে লাগল, যেখানে সামনে গিয়ে আবার তাকে দুটি রাস্তা মিলল। তার কবজিতে আঁকা প্রতীক অনুযায়ী তাকে ডান দিকে সুড়ঙ্গ দিয়ে যেতে হতো, এবং এটাই ছিল সেই গোলক ধাঁধার শেষ সুড়ঙ্গ। কিন্তু তখনই বাঁদিকের সুড়ঙ্গ থেকে এক মেয়ে বেরিয়ে এলো। তাকে দেখে লিসার চোখ বিস্ফোরিত হয়ে গেল এবং সে কান্নায় ভেঙে পড়ল, কারণ সেই মেয়েটি আর কেউ নয়, তার মেয়ে নেনা। নিনার মৃত্যুর পর থেকেই লিসা বেঁচে থাকার মানেই ভুলে গিয়েছিল। তার শুধু একটাই ইচ্ছা ছিল, কোনোভাবে নিনার সঙ্গে আবার দেখা হওয়া, এবং অবশেষে আজ তার সেই ইচ্ছাও পূর্ণ হল। নিনা তার মা লিসাকে বলল, এবার আমাকে আবার একা ফেলে যেও না। যার উত্তরে লিসা বলল, না সোনা, আমি সব সময় তোমার সঙ্গে থাকব। তখন নিনা বলল, তাহলে এসো, আমার সঙ্গে বাঁদিকে সুড়ঙ্গে চলো। লিসা কাঁদতে কাঁদতে বলল, নিনা, আমি তোমাকে আবার হারাতে চাই না, কিন্তু সত্যিটা হলো তুমি তো আগেই মরে গেছ, আর আমার গন্তব্য অন্য সুড়ঙ্গে। এই কথা বলেই লিসা চলে যেতে লাগল। পেছন দিক থেকে নিনা তাকে ডাকতে থাকল, কিন্তু লিসার হৃদয়ে পাথর চাপিয়ে সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো। বাইরে আসতেই লিসা হাউমাউ করে কেঁদে উঠল। তারপর লিসা সময় নষ্ট না করে ডান দিকে সুড়ঙ্গে ঢুকে গেল, যেখানে সুড়ঙ্গের শেষে সে খোলা আকাশ দেখতে পাচ্ছিল। সে খুশি হয়ে দ্রুত সামনে এগোতে লাগল, কিন্তু হঠাৎই তার পথে 3টি লোহার ব্লেড এসে গেল, যা ক্রমাগত দ্রুত ওপর নিচ হচ্ছিল। ওগুলো পার করার মানেই ছিল নিজেকে টুকরো টুকরো করে ফেলা। কিন্তু লিসাকে যে কোনো মূল্যে এখান থেকে বেরোতেই হবে। তাই সে খেয়াল করল প্রথম ব্লেডটি প্রতি 4 সেকেন্ড পর একবার নিচে নামছে। লিসা তার কাছে পৌঁছালো এবং ব্লেড ওপরে উঠতেই 4 সেকেন্ড শেষ হওয়ার আগেই দ্রুত সেটা পার হয়ে গেল। এরপর সে দ্বিতীয় ব্লেডের কাছে পৌঁছে যায়। এবার দ্বিতীয় ব্লেড প্রতি 3 সেকেন্ড পর নিচে নামছিল। লিসা সাহস দেখিয়ে এটাও পার হয়ে গেল, কিন্তু শেষ ব্লেডটি মাত্র 2 সেকেন্ড পর পর নিচে আসছিল, যেটা পার করা লিসার জন্য খুবই কঠিন ছিল। তবুও স্বাধীনতার তাগিদে লিসা এটাও পার করল, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা ব্লেডের মাঝে আটকে গিয়ে কেটে গেল। লিসা যন্ত্রণায় কাতর হয়ে পড়ল। তবুও সে নিজের পায়ের পরোয়া না করে সুড়ঙ্গের একেবারে শেষ মাথায় পৌঁছে গেল, যেখানে তার চোখে খোলা আকাশ ধরা দিল। কিন্তু ঠিক তখনই সে যখন সুড়ঙ্গ থেকে হাত বাড়িয়ে বাইরে বেরোতে চাইল, তার হাত সামনের দেয়ালে লাগানো এক স্ক্রিনে গিয়ে ঠেকল, যেখানে খোলা আকাশের ভিডিও চালু ছিল। এটা দেখে লিসা ভীষণ হতাশ হয়ে পড়ল। সে বলল, আমি তো সবকিছুই করেছি যা আমাকে করতে বলা হয়েছিল। এরপর সে পাগলের মতো হেসে উঠল। ঠিক তখনই সুড়ঙ্গ থেকে হিটিং পাইপস বেরিয়ে এলো, কারণ কিছুক্ষণের মধ্যেই 11 মিনিটের সময় শেষ হতে চলেছিল। লিসা এবার শান্তভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগল, কিন্তু এইবার হিটিং পাইপস তাকে না জ্বালিয়েই আবার সুড়ঙ্গের ভেতর চলে গেল। হঠাৎ সুড়ঙ্গের অপরে ফাঁক খুলে গেল এবং এক তীব্র আলো লিসার উপর পড়ল। লিসার দেহ হাওয়ায় ভেসে উঠতে লাগল এবং সেই আলোয় মিলিয়ে গেল। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খুলল, তখন সে নিজেকে এক ঝর্ণার ধারে দেখতে পেল। এই দৃশ্য দেখে লিসার মুখে আবার হাসি ফিরে এলো। সেখানে নিনাও উপস্থিত ছিল। লিসা নিনাকে জিজ্ঞেস করল, আমি কি মারা গেছি? এর জবাবে নিনা বলল, তোমার দেহ একবার নয়, বরং এখন পর্যন্ত বহুবার মারা গেছে। লিসা আবার জিজ্ঞেস করল, তাহলে এখন এখানে আমাকে কি করতে হবে? নিনা উত্তর দিল, এখানে তোমাকে শুধু বাঁচতে হবে, আর কিছু নয়। এখানে বোঝা যায় যে লিসা এখন যে জায়গায় আছে সেটা পৃথিবী নয়, বরং সম্পূর্ণ ভিন্ন কোনো স্থান, এবং সেই জায়গা ছিল স্বর্গের মতোই সুন্দর। এই চলচ্চিত্রের সংক্ষিপ্ত ব্যাখ্যা হল, যখন লিসা অ্যাডামের সঙ্গে গাড়িতে যাচ্ছিল, তখন অ্যাডাম ছুরি দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলে। এরপর সে সরাসরি নরকে পৌঁছায়। সেখানে তার পাপগুলো ধুয়ে যায় এবং শেষে সে স্বর্গে পৌঁছায়। এইভাবেই গল্পটির সমাপ্তি ঘটে।